বড় বেলায় পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে? কি করে বলো রব একলা, ফিরে দেখো আছি দাঁড়িয়ে। কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায় না মানা, বাছার মানেটা রয়ে যাবে দূরে। একটা দুটো এরপর অনেকগুলো করতালি। ইমরানের গান যেন পুরো অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে দিল। গান ছেড়েছে অনেক বছর, গান ছাড়ার উপযুক্ত কারণ পুরনো স্মৃতি মনের পীড়া বাড়িয়ে দিত। আজ আবার গেয়েছে হারানো আকুতি থেকে। কাকুন কয়েক পা এগিয়ে এলো ইমরানের গান শুনে। নয়ন মিনহাজকে বলে, দোস্ত, এই মাইয়ার মতো বেহায়া বুঝছস আর নাই। এখন দেখ কেমনে গায়ে গায়ে ঘেসতেছে। রিক্তা থাকলে ঝাঁটা নিয়ে পিটাইতে ওরে। ঈশানটাও এই বয়সে মায়ের নতুন রূপ দেখতেছে। আমার খারাপ লাগছে নয়ন ঈশানের জন্য। রাখ, খারাপ লাগা মজা নেয়। হ্যাঁ, ইমরান ক্ষেপা আছে দোস্ত, চোর থাপ্পড় না মাইরা বসে। কাকুন স্টেজে উঠে সবার সামনে ইমরানকে জড়িয়ে ধরল। সেই ঘ্রাণ, সেই কোমলতা। কিন্তু আজ ইমরানের বড্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে সরিয়ে দিক কয়েক হাত দূরে। চোখ পড়েছে ঈশানের দিকে। সে চায় না ঈশানের সামনে তার মাকে বাবা অসম্মান করুক। একজন বাবা হিসেবে ছেলেকে প্রতিটা নারীকে সম্মান করার শিখিয়েছে। সেখানে নিজে অসম্মান করলে যে ছেলের মনক্ষুণ্ণ হতে পারে। নিজেকে সংযত করে সরাতে চাইল কাকনকে। আরও শক্ত করে আঁকড়ে ধরেছে কাকন। আমাকে আকর্ষণ করার মতো কোনো কিছুই অবশিষ্ট নেই তোমার মধ্যে, সরে দাঁড়াও। কথাটায় কতটা ঘৃণা প্রকাশ পেয়েছে কাকনের মস্তিষ্ক সঠিকভাবে জানান দিচ্ছে। কাকন সরার পর ইমরান স্টেজ থেকে নেমে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশানের দু চোখ লাল, ছেলেটা কেঁদেছে। বুকের মধ্যে ধক করে উঠল ইমরানের ছেলের চোখের জল দেখে। ঈশান কানের কাছে ফিসফিস করে বলল, পাপা, মোনা আন্টিকে মা বানাও। এই মহিলাকে আমার সহ্য হচ্ছে না, প্লিজ পাপা। ইমরান কথার খেই হারিয়ে ফেলেছে। চক্ষু কোটর থেকে বেরিয়ে যাবার উপক্রম। শুকনো ঢোক গিলল ছেলের কথা শুনে। ছেলে ওপর নিচ মাথা নাড়িয়ে বাবাকে সম্মতি দিচ্ছে। ইমরানের হঠাৎ করে শরীর ঝাঁকিয়ে উঠল মোনার দিকে চোখ যেতে। মেয়েটা কেমন পাথরের মতো অনড় হয়ে আছে, সহ্য করা যাচ্ছে না। ইমরানের মনে হচ্ছে বুকের ওপর অনেক বড় কিছু দিয়ে কেউ সজোরে আঘাত করেছে। সামনে পা এগোচ্ছে না। চোখের সামনে সব ঝাপসা দেখছে ইমরান। বুক ধরে ধপ করে চেয়ারে বসে পড়ে। তৎক্ষণাৎ সবাই এসে ইমরানকে ঘিরে ধরে। ঈশান বাবাকে পানি খাওয়াচ্ছে। কাকন ধরতে আসলে ঈশান সবার সামনে চেঁচিয়ে বলে, আর এক পাও আগাবেন না। আমার পাপার কিছু হলে আপনাকে আমি ছাড়বো না। আপনার জন্য আমার পাপার এই অবস্থা। ঈশান হঠাৎ মোনার হাত ধরে ইমরানের পাশে বসিয়ে বলে, পাপাকে দেখো আন্টি, আমি আসছি। সবাই হতবিহ্বল হয়ে পড়েছে ইমরানের হঠাৎ অসুস্থতায়। মোনা ইমরানের হাত ধরতেই ইমরান শক্ত করে নিজের অজান্তেই মোনার হাত ধরল ওর বুকে। কেউ মাথা না ঘামালে একজনের অসহায় দৃষ্টি জানান দিচ্ছে ইমরানের জীবনে নতুন কারোর আগমন। হয়তো ভালো কিছুর আভাস নাও হতে পারে। ইমরানের বডিগার্ড দুইজন ওকে গাড়িতে ওঠালো। ঈশান, মিনহাজ, নয়ন এবং মোনাকে অনুরোধ করলো হাসপাতালে যেতে। অন্য গাড়িতে মিসেস আইরিনরা যাচ্ছে। কাকুন নিজের সাথে ঈশানের ব্যবহার দেখে অবাক। রাত 11:30। ডাক্তার কিছুক্ষণ আগে বলে গিয়েছে ইমরান মাইল্ড স্ট্রোক করেছে। অনেক বেশি প্রেশার নিয়েছে কোনো কারণে। নয়ন কিছুটা আঁচ করতে পারলেও মিনহাজ বোঝেনি, কারণ নয়ন খুব করে চায় মোনা আসুক ইমরানের ভাঙা হৃদয়ে। ইমরানের বুকে মোনার হাত দেখে তখনই বুঝে গিয়েছিল গোলমাল আছে। মোনা নির্বাক, মস্তিষ্ক শূন্য। কি থেকে কি হয়ে গেল? সুখ কেন ধরা দিতে চায় না ওর ছোট্ট জীবনে? ইমরান এখনো কাকুনকে ভালোবাসে। কতটা যত্নে আগলে ধরল স্টেজে। সেখানে মোনার ওর জীবনে জোর করে যাওয়াটা অবান্তর লাগছে। গেস্ট রুমে সন্ধ্যায় ইমরান আর কাকুনকে আপত্তিকর অবস্থায় দেখেছে মোনা। কাকুনের শাড়ির আঁচল ফ্লোরে ছিল। সেই অবস্থায় ইমরান এবং কাকুন একে অন্যের অধরে।
আর ভাবতে পারল না। সেই দৃশ্য মোনা ভাবতেই পারছে না। চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে, মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ করে আর্তনাদ করে উঠল। বাবা, মাথা ব্যথা করছে আমার, সহ্য হচ্ছে না এই ব্যথা, আমি চলে যাব এখান থেকে। মিনহাজ মেয়েকে বুকে আগলে নিয়ে বলল, এই তো বাবা, ইমরানকে রেখেই চলে যাব। তোমাকে দিয়ে বাবা আসবো। চিন্তা হবে তো মা, ওকে না দেখে গেলে। আইরিন মোনাকে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইমরানের জ্ঞান ফেরার পর প্রথম ঈশান ঢোকে রুমে। মিটমিট করে চোখ খুলে ঈশানের দিকে তাকায় ইমরান। ছেলেটা কেঁদেছে। আজ যে ব্যবহার দেখেছে ছেলের, যে কোনো বাবা এমন ছেলে নিয়ে গর্ববোধ করবে। পাপা, মোনা আন্টি ভালো নেই, সুস্থ হও। একটু আগেও ওনার বাবাকে বলছে তোমাকে না দেখি বাসায় যাবে। বাবা, মোনাকে আন্টি দেখো না, কেউ শুনলে অন্য কিছু ভাববে। ঈশান মাথা নত করে বলল, পাপা, আমি সব জানি। ওই মহিলা তোমার সাথে সন্ধ্যায় যা করেছে মোনা আন্টি দেখেছে, আমিও ছিলাম তখন। পরের ঘটনা অবধি আন্টি দাঁড়ায়নি। আমি অনেকবার বলতে চেয়েছিলাম তুমি ভুল দেখেছ, কিন্তু চোখ দুটো যদি আজ আর না খুলতো, কেন শ্বাস এলো শরীরে, কেন আটকে আজই দুনিয়া ছেড়ে গেল না, কেন আবার মানুষটার মুখোমুখি হতে হবে। শেষে ছেলে মোনা দুইজনের সামনেই যে অসভ্যতা। ছিছি, আজ কাকন যা করেছে সেটা দেখলে যে কেউ ভাববে ইমরান অসভ্য। আত্মসংবরণ ক্ষমতা নেই ইমরানের, আর ভাবতে পারছে না। শরীর আবার খারাপ হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এত অসম্মান, ধিক্কার নিজেকে কখনো করেনি। নিজের ব্যক্তিত্বের উপর নিজেরই আত্মবিশ্বাস ছিল, আজ সব এক নিমেষেই হারিয়ে গিয়েছে। ঈশান নার্সকে ডাক দিতেই নার্স ওকে বের করে দিল। রুমে এসে দরজা আটকে চুপচাপ জানালার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মোনা। আজ মনে হলো সত্যি ইমরানের কোনো অনুভূতি নেই ওর প্রতি, যা ছিল তা সহানুভূতি। হের জোরেই হেসে দু একটা কথা বলতো। এসব নিয়ে ভাবা সমীচীন নয়। তাই মোনা বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে দুটো অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট বের করে খেয়ে নিল। গত 3 বছর এগুলো খাচ্ছে, বাবা জানে না। মাঝখানে খাওয়া বন্ধ ছিল। ইমরানের সাথে কথা বললে মন ভালো থাকতো, তাই ঔষধের প্রয়োজনই পড়েনি। একটা স্লিপিং পিলো খেলো। ভালোবাসা মানেই মোহ, যে মোহে ডুবে তার আজ আবেগ, অনুভূতি, মন সব নিঃস্ব। ভালো থাকুক ইমরান। দরজায় কড়া নাড়ার আওয়াজে উঠে দরজা খুলতেই দেখে মায়া দাঁড়িয়ে। ভেতরে ঢুকে দরজা আটকে দিল মায়া। মায়া কাঁদছে। ফুফি, কাঁদছো কেন? জানিস মুনিয়া, আমার সহ্য হয় না ইমরান ভাইয়ের সাথে ওই কাকনকে। মোনা মায়ার মুখের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। দুইজনই আজ একই পরিস্থিতিতে দাঁড়িয়ে। কাকনের শরীর জ্বলছে। সামান্য ঠোঁটে কিস করাতে সজোরে থাপ্পড় মেরেছে। ইমরানকে দেখে নিজেকে সংযত করতে পারেনি কাকন। দিন দিন আরও সুদর্শন হচ্ছে ইমরান, সাথে ছেলেটাও কত বড় হয়ে গেল। হে ইমরানকে তার চাই। এত সুনাম চারিদিকে তার, এত বিখ্যাত একজন মানুষ যার সান্নিধ্যে আসতে হাজারো মেয়ে আকুল হয়ে আছে। সেই মানুষকে কিনা অগ্রাহ্য করলো। কিছু একটা ভেবে ইমরানের ফোনে একটা মেসেজ দিল। টুংটাং আওয়াজ আসলো মোনার ব্যাগ থেকে। এটা তো মোনার ফোনের আওয়াজ নয়। মোনা ব্যাগে হাত দিয়ে দেখে ইমরানের ফোন। তখনই মনে পড়লো ঈশান সামলে রাখতে দিয়েছিল। ফোনটা হাতে নিতেই দেখে জল করছে কাকনের নামটা। সোয়াইপ করতেই ফোনটা খুলে গেল। লোকটা কি পাসওয়ার্ড পছন্দ করে না? নিজেকে আটকাতে পারল না। মেসেজ অপশানে গিয়ে মেসেজ পড়া শুরু করলো। ইমরান, তুমি আগের মতোই পাগল আছো। সেই স্বাদ তোমার ঠোঁট এখনো আছে। তোমার উন্মাদনা আমাকে বরাবরের মতোই টানে। যতই রাগ করে থাকো না কেন, আমার উপর বেশিক্ষণ রাখতে পারবে না। আচ্ছা ইমরান, তোমার মনে পড়ে আমাদের বাসর রাতের কথা? উফ, তুমি পাগল হয়ে গিয়েছিলে। তোমার ভালোবাসার চিহ্ন এখনো আমার পেটে, বক্ষে, গলায়। টেনশনের সময়গুলোতে আমাকে চাইতে, আমি বুঝতাম না। এখন আমি তোমার হিসেবেই থাকতে চাই। আবার আমাদের সংসার হবে, তুমি, আমি আর ঈশান। তোমার ছোঁয়া আমি কিভাবে ভুলি ইমরান? ফিরে আসো সুস্থ হয়ে, রিপ্লাই দিও। ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখলো। কালই গিয়ে ছুঁড়ে মারবে, আর কখনো ভালোবাসা প্রকাশ করবে না, একটুও না। কি লাভ হলো এত ঔষধ খেয়ে? নির্ঘুম আর একটা রাত কাটাতে হবে। ডান হাতে 3 আঙুল দিয়ে কপাল ঘষছে। কপাল থেকে হাত নামিয়ে বালিশে হেলান দিল। গায়ে হাসপাতালের হালকা আকাশি পোশাক, মাথার উপর ফ্যানটা চলছে। শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। সামনে বসে থাকা তরুণের দিকে তাকানোর সাহস নেই।
চোখ মেলাতে লজ্জা লাগছে। বড় বড় জ্ঞানের বাণী দেওয়া ইমরানের মুখে আজ শব্দ নেই। বুয়েটের ক্যাম্পাসে ইমরান যখন বক্তৃতা দিত সব কিছু নিস্তব্ধ থাকত। শিক্ষক মণ্ডলী অতি আগ্রহ নিয়ে ইমরানের কথা শুনতেন। আজ ইমরান নীরব। এই প্রথম মনে হচ্ছে ভালোবেসে বড্ড ভুল করেছে। তাও একবার না, দুবার একই ভুল করেছে। নিজের অস্তিত্ব আজ প্রশ্নবিদ্ধ। ফোনটা বাম হাতে ধরে আছে। কাকনের মেসেজটা মোনা পড়েছে। এই মেসেজ পড়ে কোনো মেয়েরই মাথা ঠিক থাকবে না। সেখানে মোনা তো কিশোরী, আবেগ অনুভূতির সংমিশ্রণের মধ্যে। কি করে মেনে নেবে ভালোবাসার মানুষের এই রূপ? আমি আসছি আঙ্কেল, রেস্ট নিন আপনি। বাবা বাইরে অপেক্ষা করছে। আঙ্কেল শুনে মনে হলো কেউ বুকে ধারালো তীক্ষ্ণ সদ্য শান দেওয়া খঞ্জরটা ঢুকিয়ে হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মোনা চলে যেতে নিলেই ইমরান ওর হাতটা ধরে সাথে সাথে বুকে টেনে নেয়। অকস্মাৎ টান পেয়ে মোনা বুকে আছড়ে পড়ল। সরি মোনালিসা, এইভাবে ফেলে যেও না। চোখের অগোচরেও কিছু সত্য থাকে। নিজেকে ছাড়িয়ে মোনা উঠে দাঁড়িয়ে বলল, বিকাশের সাথে এঙ্গেজমেন্টের ডেট নেক্সট ফ্রাইডে। বাবাকে হ্যাঁ বলে দিয়েছি। ঈশান ও পরিবারের সবাইকে নিয়ে চলে আসবেন। ভেরি গুড। এবার তাহলে হাসপাতালে বলে দিই যেন আইসিইউর ব্যবস্থা করে রাখে আমার জন্য। মোনা থমকে দাঁড়ালেও পেছনে ফিরে চাইল না, বাবাকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর মিনহাজ হন্তদন্ত হয়ে ইমরানের কেবিন থেকে বের হয়ে মোনাকে নিয়ে বাসায় এলো। বিকাশের পরিবারকে ফোন দিয়ে জানালো যেন তারা প্রস্তুত থাকে। কফি হাতে রহিমা ওপরে যাওয়ার সময় আইরিন বাধা দেয়, নিজেই নিয়ে যাবে। অনেকদিন ভাইয়ের সাথে বসে গল্প করা হয় না। হাসপাতাল থেকে ইমরান এসেছে আজ 5 দিন হলো। এত অসুস্থতার ভেতরেও কাজ আর কাজ। একটু আগে বাইরে থেকে এসে সোজা রুমে গিয়েছে, দরজায় কড়া নাড়ল। আসো আপা। বুঝিসনি কি করে ইমন? তোমার পায়ের আওয়াজ বুঝবো না আপা, এটা হয়? বসো। শরীর কেমন ভাই? বিন্দাস, যেমন দেখছো। ভাবলাম একটু গল্প করি তোর সাথে। একটু পর ইস্তিয়াক আসতেছে তুষিকে নিয়ে। জানি আমি, ওকে এই খবরটা না দিলেও পারতে। তড়িঘড়ি করে লন্ডন থেকে আসাটা কম কথা নয়। ভালো কিছু রাঁধো, 3 ভাই বোন মিলে খাবো। এতদিন ছাই পাশ খাইয়েছো শুধু। এসব ক্লিয়ার স্যুপ, বয়েল ভেজিটেবল খেতে আর ভালো লাগে না আপা। কাল তো মোনাদের ওখানে যেতে হবে। মিনহাজ আজও ফোন দিয়েছে। কি গিফট দিব বলতো? ইমরান আলমারির কাছে এগিয়ে গিয়ে একটা গিফট বক্স দিল বোনের হাতে। ডায়মন্ডের রিং কবে নিলি? নিলাম আরো আগে। আমি তো আর পড়াতে পারবো না, তুমি দিয়ে দিও এটা। তুই যাবি না? শুনলাম কাবিন হয়ে যাবে। না, কাজ আছে অনেক, পরে কি দেখা করে আসবো। কাবিন হবে কবে বললো মায়া? এখনো যোগাযোগ আছে তোমার সাথে? আইরিন নিশ্চুপ। খুব করে চাইতো মায়ের মতো একটা সুন্দর মেয়ে ইমরানের বউ হোক। ভাগ্য তো সে হলো না। অন্যমনস্ক আইরিনের হাত ধরে ইমরান বলল, আপা, আমার মতোই বড় করেছো আমাদের 2 ভাইকে, কোনো কথাই লুকায়নি। মায়া আমার জন্য ছিল না আপা। বিয়ে করবি না আর? তোমার ভাই একটা অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছে। আগে যদিও সম্ভাবনা ছিল, কিন্তু আগামীকালকের পর আর কোনো সম্ভাবনা নেই। এই যে শক্ত খোলসের ভেতর হিমেলটা গুটিয়ে গিয়েছে আপা। কি হয়েছে ভাই? হাসপাতাল থেকে আসার পর তোকে দেখছি আগের মতো নেই। আর তুই আমার রুমে যাস না, কথা বলিস না। নিষিদ্ধ অন্যায় করে ফেলেছি আপা, বের হওয়ার চেষ্টা করছি। ইমরানের সাথে তা চায় না। সেদিন মোনা তোকে ইমরান সাহেব সম্বন্ধ করেছে? আর করবে না, সেটাই শেষ ছিল। আইরিনের বড় একটা দীর্ঘশ্বাস। কি বলে সান্ত্বনা দেবে ভাইকে? যা বোঝার তা সেই দিনই বুঝতে পেরেছিল। কেউ মেনে নেবে না। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ইমন, আমি মোনাকেও মেনে নিতাম, শুধু তোর পাশে কাউকে চাই। ঘুমোতে যাও আপা, একটু একা থাকবো। অশান্ত রজনী আজ শেষ হচ্ছে না। কাল থেকে মোনালিসা থাকবে না, হয়ে যাবে অন্য কারো বুকে মাথা রাখবে। হয়তো আর কেউ পেছন থেকে জড়িয়ে ধরে বলবে না, ভালোবাসি ইমরান সাহেব। এই শক্তপোক্ত বলিষ্ঠ কালচে শ্যামবনের মানুষটাকে কাঁদতে দেখেছে খুব কম মানুষ। অথচ আজ অবলীলায় 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে ইমরানের। 2 হাত দিয়ে যত মুছতে চেষ্টা করছে তত বেড়েই চলেছে অশ্রুর গতি। ইচ্ছে করছে চিৎকার দিয়ে আকাশকে বলি, মোনালিসাকে বলো আকাশ, আজ তার ইমরান সাহেব কাঁদছে তার জন্য। তুমি অন্য কারোর সাথে কেন ঘর বাঁধবে মোনালিসা? তুমি কথা দিয়েছিলে আমার হবে। বাচ্চার চিৎকার, ট্যাপের পানির আওয়াজ, রান্নাঘরের বাসন নাড়ার শব্দ, কানের কাছে অনেক মানুষের গল্প। আত্মীয় স্বজনের ভিড়ে ঘুমাতে পারেনি সারা রাত। এখন মাথাটা ম্যাজম্যাজ করছে। বিয়েবাড়ি মানেই ঝামেলা। সারা রাত ধরে বিকাশের সাথে ফোনে কথা বলে মোনা প্রচণ্ড বিরক্ত। না চাইতেও বিকাশের দিকে মন দিচ্ছে।
কয়েকটা দিন রাতে ঘুম হচ্ছে না। এমন সময় মায়া এসে তাড়া দিল উঠে নাস্তা খেতে। মায়া নিজ হাতে খাইয়ে দিল নাস্তা। কিছুক্ষণ পর ওকে একটা হলুদ শাড়ি পরিয়ে দিল মায়া। মোনা চুপচাপ সব নিরীক্ষা করছে। ওর খুব হাসি পাচ্ছে। মনে হচ্ছে সবাই মিলে তোড়জোড় করে কুরবানি দিবে আজ। আজকের পর ভুলে যাবে কয়েকদিনের জন্য একটা ছায়া ছিল ওর সাথে, আজ আর নেই, এটাই সত্যি। অন্ধকারে ছায়াও ছেড়ে চলে যায়। অসহ্য মরণ যন্ত্রণা সহ্য করেছে মোনা। আজ হয়তো মানসিকভাবে নিজেকে নিজেই মৃত ঘোষণা করবে। মিনহাজ রুমে ঢুকলো। মেয়ের দিকে তাকিয়ে ঈষৎ হেসে মেয়ের পাশে বসলো। বাবার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে মোনা বলল, তোমার অনেক কষ্ট হয় তাই না বাবা? আমি চলে গেলে তুমি নিশ্চিন্ত হবে আমি জানি। এত চিন্তা করো না। তোমার মেয়ের কাছে তোমার হাসি মুখটা সবার আগে। আম্মা, আপনি ভালো থাকবেন বিকাশের সাথে। জি বাবা। মিনা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মোনা বলল, বাবা, ইমরান সাহেবকে বলো আমার শেষ ইচ্ছা ওনার কাছে যেন আজকে উপস্থিত থাকে। উনি অসুস্থ আমি জানি, তাও যদি আসতো ভালো লাগতো। মিনহাজ ত্রস্ত পায়ে বেরিয়ে গেল। মিনহাজের ফোন পেয়ে মন আরও অশান্ত হয়ে উঠেছে। খাবার টেবিলে টুংটাং আওয়াজটা সবার কানে লাগছে। ইস্তিয়াক, তুষি, ঈশান, সোহান একে অন্যের দিকে তাকাচ্ছে। ইমরান একবার চামচ নাড়ছে তো অন্যবার আওয়াজ করছে। কি করছে ও? পাপা, কি করছো বাচ্চাদের মতো? খাচ্ছ না কেন? আচমকা ছেলের কথা শুনে মিষ্টি হাসি দিয়ে বলল, বাবা খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। ভাইয়া, তুমি তো কিছুই খেলে না। আপা বলল ডাক্তার বলেছে সময় মতো খেতে। ইশতাক, আফনান, ইউ ক্যারি অন। ইস্তিয়াক ভাইয়ের মুখের ওপর কথা বলা শেখেনি, তাই আর জোর করতে পারল না। ইমরান এখনও ছোট ভাইকে ছেলের মতো স্নেহ করে। ইস্তিয়াকের ভরসা শ্রদ্ধার একমাত্র মানুষ ইমরান। ভাই কুয়োয় ঝাঁপ দিতে বললে ও বলবে ঠিক আছে ভাই। বাবা মাকে হারানোর পর ভাই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে মানুষ করেছে ইস্তিয়াককে। ফিরতি প্রশ্ন করা শেখেনি ভাইকে। ঈশান প্রায়ই বলে তার পাপা চাচ্চুর সম্পর্ক ওর বন্ধুরা দেখে প্রশংসা করে। আইরিন হাসে। শত কষ্টেও ইমরানকে দেখেনি কখনো ভাইকে অভাব বুঝিয়েছে। ইস্তিয়াকের পুলিশ একাডেমিতে র্যাঙ্ক পাওয়া ইমরান অ্যাওয়ার্ড ডেডিকেট করে ইমরানকে। সে চায় তার ভাই এই সম্মানটা পাক। ইস্তিয়াককে ট্রেনিংয়ের জন্য মিশনে প্রায় দেশের বাইরে যেতে হয়। ইমরানের ভাষ্যমতে ইস্তিয়াক ইমরানের গর্ব। পুলিশে জবটা মহৎ জব, যদি দায়িত্ব পালনে অবহেলা না করে। ইমরান উঠে রুমে এসে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। অফিসে যাবে। বাড়িতে বসে থাকলে দম আটকে আসবে। বসার ঘরে আজ মেহমানে ভরা, ঘরোয়া আয়োজন। এরপরও মিনহাজের বন্ধু আত্মীয় স্বজন সবাই আছে। লাল বেনারসি পরিহিত মোনার আর বুঝতে বাকি নেই বিয়েটা বাবা দিয়েই দেবে। চয়ন বসে ফোন চালাচ্ছে। অনেকগুলো মেসেজ সে ইমরানকে দিয়েছে, কিন্তু কোনো উত্তর আসেনি। বান্ধবীর অগোচরে চয়ন নিজেই কেঁদে দিয়েছে এই দুর্দশা দেখে। নিজের চোখের পানি আড়ালে রেখেছে যেন মোনা কষ্ট না পায়। আইরিন এসে মোনার পাশে বসলো। মায়া, তুষি, সালমা সবাই আছে। আইরিন মোনার আঙুলে ইমরানের দেওয়া রিং পরিয়ে দিল। মাথায় হাত রেখে বলল, সুখী হও, এটা তোমার জন্য ছোট্ট উপহার। বা ডায়মন্ড রিং, কিন্তু আপা অনামিকাতে লাগালেন যে? বিকাশ লাগাবে ওখানে। কি যে বলো সালমা, এখন এইসব মানে নাকি? আমার মনে হলো এই রিংটা মোনার এই আঙ্গুল ভালো লাগবে, তাই লাগিয়ে দিলাম। খারাপ লাগলে খুলে ফেলো। না না, ঠিক আছে, আমার সমস্যা নেই। মায়া নিগুদ দৃষ্টিতে চেয়ে আছে। মোনার হাতে রিংটা জলজল করছে। বসার ঘরে মেহমানরা সব বসে আছে, বিয়ে পড়িয়ে খাবে তারা। ইমরান সোফার একপাশে বসে আছে। মিনহাজ ইমরানের সাথে কথা বলছে না। নয়ন যা বলার বলেছে। দুই বন্ধুর মনোমালিন্যের কারণ তার পুরোটাই জানা। সেদিন হাসপাতালে ইমরান মিনহাজকে সব খুলে বলেছিল। এরপর থেকে দুই বন্ধুর মধ্যে দূরত্ব চলে এসেছে। কাজী বিয়ে পড়ানোর মুহূর্তে ইমরানের একটা কল আসলে ইমরান উঠে গিয়ে ফোন রিসিভ করে। আকস্মিকভাবে ইমরান গর্জন করে ওঠে, এই বিয়ে হবে না, বিয়ে বন্ধ করো। মিনহাজ সাথে সাথে প্রতিবাদ করে ওঠে, কেন হবে না? কি চাচ্ছিস তুই? শোন মিনহাজ, বিকাশ মোনার জন্য পারফেক্ট না। তুই ওর আরো ভালো বিয়ে দিতে পারবি। একদম চুপ থাক তুই। কথা শেষ করতে পারেনি। ভেতর থেকে একটা মেয়ে মোনাকে টেনে নিয়ে আসলো সবার সামনে। মেয়েটা বিকাশের ফ্রেন্ড। ইমরান মোনাকে ধরতে যাবে, বাধা দিল মিনহাজ। কাজী মিনহাজের ধমকে মোনাকে বলছে কবুল বলতে। ইমরান চেঁচিয়ে উঠল, আহাম্মক থাম, বিকাশ প্রকাশের ভাই, মেয়েকে কেন জাহান্নামে ঠেলে দিচ্ছিস? বিকাশের বাবা তৎক্ষণাৎ বলে উঠল, আপনি প্রকাশকে কিভাবে চেনেন?
ও তো আমার বড় ছেলে। অকস্মাৎ পুরো বাড়ি কাঁপিয়ে গুলির আওয়াজ। হতচকিত, বিস্মিত, ভীত সন্ত্রস্ত সবাই। নয়ন দৌড়ে এসে ইমরানকে ধরল। আইরিন চিৎকার দিয়ে উঠল। গুলিটা ইমরানের বাম হাতের বাহুতে লেগেছে। ইমরান ব্যথায় চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। বিকাশের হাতে রিভলভারটা দেখে আঁতকে উঠল সবাই। ইমরানের 2 বডিগার্ড বিকাশকে ধরে রেখেছে। ইমরান খারাপ কিছু ঘটবে জেনেছিল, তাই ওদের রেডি থাকার নির্দেশ দিয়েছিল। মিনহাজ অস্ফুট স্বরে বলল, বিকাশ। হ্যাঁ আমি। আমার এতদিনের সাজানো প্ল্যানে পানি ঢালতে এসেছিস? ইমরান, তোকে তো আমি ছাড়বো না। তুই আমার ভাইয়ের সাথে যা করেছিস তোকে তো ছাড়বই না। আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না। বাবা এই সেই ইমরান যার জন্য ভাইয়া আত্মহত্যা করেছে। ওই ভাইয়াকে বুয়েট থেকে লজ্জা দিয়ে বের করে দিয়েছে। লজ্জা দিয়ে বিতাড়িত করিনি। মেয়েদের সম্মান হরণ করে প্রতি রাতে বিছানায় মেনিয়ে তাদের জীবন নষ্ট করার অপরাধে পিটিয়ে অর্থ নগ্ন করে তারপর ঘর ধাক্কা দিয়ে বিতাড়িত করেছি। আরো কিছু শুনতে চাও? তোকে তো আমি সবার সামনে বিবস্ত্র করব। ইমরান এখনো শান্ত। হাত থেকে রক্ত যাচ্ছে গল গল করে। মোনার কানে হাত। মিনহাজের দিকে তাকিয়ে দেখে ওর চোখে পানি। প্রকাশের সাথে প্রথম পরিচয়টা হয়েছিল মিনহাজের জন্য। ইমরান বারবার বারণ করার পরও মিনহাজ ভালো সম্পর্ক রেখেছিল ওর সাথে। ইমরান মাথা কাত করে মিনহাজকে প্রশ্ন ছুড়ল, দোস্ত, চোখের পানি কার জন্য, বন্ধু না মেয়ে? বিকাশের বাবা তেরে এসে ইমরানকে ধরতে যাবে, নয়ন এসে জোরে একটা থাপ্পড় মারে। শালা তুইও কম না, তোরও রেকর্ড খারাপ। মেয়ে পাচারের ব্যবসা তোরও আছে। ওলা দুইটারেই বানাইছি শয়তানের আখড়া। নিজেও একটা শয়তান। আমি তো সম্পর্কে অনেক শুনছি, কিন্তু চোখে দেখি নাই। ইস, আর একটু হলে তো মেয়েটার জীবনটাই শেষ হতে যাচ্ছিল। আত্মীয়রা ভয়ে সিটিয়ে গিয়েছে। বিকাশ মিনহাজকে বলল, মিনাজ আঙ্কেল, আপনার মেয়ে তো সুগার বেবি হয়ে গেল। বাবার বন্ধুর সাথে কি সুন্দর লুকিয়ে লুকিয়ে প্রেম করে গেল, অথচ কেউ টেরই পেল না। তোকে তোর মোনার সামনে বস্ত্রহীন করব। আমি ইমরানের বাচ্চা ছাড়বো না। তুই আমার ভাইকে মেরেছিস। কথাটা যেন পুরো ড্রয়িং রুমে বাজ পড়ার মতো হলো। ইমরান মোনা প্রেম করছে। ইমরানের চোয়াল শক্ত হয়ে এলো। ভরা মজলিসে মোনার অপমানটা হোক ও কখনো চায়নি। মেয়েটাকে নিয়ে এখন কথা চালাচালি কুটকাচালি সব হবে। এই মেয়ে মুখ দেখাতে কষ্ট হয়ে যাবে বাইরে। ইমরানের ইশারা পেয়ে ইমরানের গাড়ির ড্রাইভার, বডিগার্ড 2 জন সহ আরও 3 জন ছেলে এসে হাজির। বাড়ি থেকে বের করে ওদের নিয়ে যাচ্ছে টেনে হিঁচড়ে। বিকাশ যেতে যেতে গলা ফাটিয়ে বলছে, আমি এসে তোকে দেখে নেব ইমরান, সাথে তোর কচি প্রেমিকাকে। মামুন সাহেব শাসিয়ে বলে উঠল, মুখ নিজের দুশ্চরিত্র হয়ে আমার নাতনির গায়ে কলঙ্ক লাগাবেন একদম। জিজ্ঞেস করুন আপনাদের অতি সম্মানের ইমরানকে এবং নাতনিকে। মায়া নিষ্পলক চেয়ে আছে মোনার দিকে। আস্তে আস্তে বিকাশের স্বর ক্ষীণ হয়ে আসলো। ততক্ষণে ওদের সরিয়ে ফেলা হয়েছে। আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে, ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া। পুরো ড্রয়িং রুম জুড়ে আতঙ্ক। সবাই জোর করছে ইমরানকে হাসপাতালে যেতে। ইমরান নাছরবান্ধা হয়ে সোফায় গায়ে নিয়ে বসলো। মনে হয় যেন খুব গুরুত্বপূর্ণ কোনো খবর চলছে টিভিতে। আরাম করে বসতে হবে, না হলে মিস হয়ে যাবে। মায়া দৌড়ে এসে একটা সুতির ওড়না ভেতর থেকে এনে হাত বেঁধে দিল। কৃতজ্ঞতার হাসি দিল ইমরান। মোনা চিৎকার দিয়ে বলছে, আপনি এখানে বসছেন কেন? হাসপাতালে চলুন। ইমরানের মুখে হাসি লেগেই আছে। অবলীলায় বলল, আমি মরলেই তুমি শান্তি পাবে। আইসের ব্যবস্থা করবো বলেছিলাম না সেদিন? বিধাতার ইশারা দেখেছ? এত চিন্তা করুন না আমার জন্য। নয়ন থমকে বলল, পাগলামি বন্ধ কর। তুই বসে আছিস কেন ইমরান? ওঠ, চল, আমি নিয়ে যাব। এমন করছিস কেন? আমি তো আজ প্রথম গুলি খাইনি। সেদিনও তো খেয়েছিলাম, যেদিন প্রকাশ মিনহাজকে শ্যুট করেছিল। আমার কিচ্ছু হবে না, হলে আরও আগেই হতো। মিনহাজ চোখ মেলাতে আজ কোনটা বোধ করছে। রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে ইমরান বক্র হাসি দিল। মিনহাজ এগিয়ে আসতে চাইলে হাত দিয়ে বারণ করে। সবার সামনেই বলল, মোনালিসা, আমি তোমাকে বলেছিলাম তোমার বন্ধুত্ব আমাকে আঘাত করে। আজ তোমার ভালোবাসা আমার রক্তাক্ত করলো। একটু থামলো ইমরান। জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, গত 1 সপ্তাহ বিনা দোষে আমাকে তোমরা বাবা মেয়ে দুজনে যেই পরিমাণ শাস্তি দিয়েছ, আমি এক জীবনেও বলবো না। একটা বারও মনে দয়া হলো না তোমাদের? লোকটা অসুস্থ, একটাবার খোঁজ নেই। মোনালিসা, তুমি কি করে পারলে বলো তো আমার এই অবস্থায় আমাকে একা ফেলে যেতে? ফোন হাতে নিয়ে ছটফট করেছি, দিন করেছি কবে আমার মোনালিসা ফোন দেবে, মিষ্টি স্বরে বলবে ইমরান সাহেব কেমন আছেন।
সবার কপালে সুখ জোটে না। আমি তো সবচেয়ে বড় অভাগা। এত এত সুনাম, টাকা, পাওয়ার সবই আছে, কিন্তু আপন বলতে আছে শুধু আমার ছেলেটা। আমাকে খুব কম মানুষ কাঁদতে দেখেছে। গত এক সপ্তাহ প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে কেঁদেছি আমি। ভালোবাসায় এত কষ্ট থাকে কেন বলতে পারো? দুইটা ভুল করলাম আমি। খাকুনকে ভালোবেসেছি, ও বিশ্বাসঘাতক, বেঈমান প্রমাণিত হলো। তোমাকে ভালোবেসেছি, অবিশ্বাস করলে। হ্যাঁ, মানছি আমি স্বীকার করিনি আমি তোমাকে ভালোবাসি। কেন করিনি তাও তোমার অজানা নয়। এখন আমার গায়ে দাগ লাগার আগে তোমার গায়ে লাগলো, দেখলে? বলেছিলাম আমি সুগার ড্যাডি হয়ে যাব, দেখলে তো? কিন্তু মিনহাজ, তোকে তো সেদিন হাসপাতালে হাত জোর করে বলেছিলাম মোনালিসাকে আমাকে দিয়ে দে, রানী বানিয়ে রাখবো। তুইও সেদিন আমাকে সুগার ড্যাডি বললি। হয়তো আমি তাই, তবে তোর মেয়ের সাথে আমার এখনো তেমন সম্পর্ক হয়নি। পবিত্র তোর মেয়ে। তুষি আজ ভাসুরের অন্য রূপ দেখল। মেয়েটা ভাসুরকে ভীষণ সম্মান করে, ভয়ও পায়। এই মানুষটার ভালোবাসা কিভাবে কেউ অবজ্ঞা করে ভেবে পাচ্ছে না। ভালোবাসার কাছে সবাই অনেক অসহায়, হাত থেকে অবিরত রক্ত যাচ্ছে। আইরিন এগিয়ে আসলো ভাইয়ের দিকে, বোনকে করুণ স্বরে বলল, আরে আপা, এমন করো না, কথা শেষ হয়নি। এই আঘাতে কিছুই হবে না। গুলি আজ প্রথম লাগেনি। বুকের ভেতরে যে ক্ষতটা কখনো শুকাবে না। মিনহাজ, যা হওয়ার হয়েছে। আমার হারাবার কিছুই নেই, আর পাওয়ারও কিছুই নেই। শুধু আফসোস, আমার ঈশানের এই প্রথম কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। ও আমাকে বলেছিল মোনা আন্টিকে আমার মা বানিয়ে এনে দিও পাপা। ছেলের মুখের এমন কথা শুনে সেদিন মনে হয়েছিল ছেলে আমার বড় হয়েছে, কিন্তু হতাশা ঘিরে ধরেছিল। তোর মোনা আমাকে অবিশ্বাস করেছে, ওর চোখে অবিশ্বাস দেখেছি আমার জন্য। ভাবতে পারিস এই ব্যথা আমি ইমরান সহ্য করতে না পেরে স্ট্রোক করে বসেছি। তোর মেয়ে আমাকে কিভাবে দুর্বল বানিয়েছে বুঝ। যাই হোক, যদি কোনো ভুল করে থাকি, কষ্ট দিয়ে থাকি, মাফ করে দিস। আমি বয়সে তোর থেকে ছোট, ভুল করতেই পারি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাতের ব্যথাও পাচ্ছে। মনে হয় আর বেশি কোনো কথা বলতে পারবো না। মোনালিসা থেকে খেয়াল রাখিস, ভালো থাকিস। আমি একটু সুস্থলি ইটালি ব্যাক করছি, ঈশানকে নিয়ে যাব। বাংলাদেশের বিজনেসের 50% অনেক আগে আমার প্রেয়সীর নামে উইল করা আছে। হচ্ছে এই কোনো প্রয়োজনে আমার বা তোর অনুপস্থিতিতেও কখনো যেন কারো কাছে হাত পাততে না হয়, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। শার্টের হাত উল্টিয়ে চোখের পানি মুছল। আজ ইমরান কেঁদেছে সবার সামনে। ইমরান হাত চেপে ধরে বেরিয়ে যেতে যেতে খুব সুন্দর হাসি দিয়ে বলে, ভালো থেকে মোনালিসা, আমার সবটুকু সুখ যেন তোমার হয়, তোমার নামেই লিখে দিলাম। গাড়ি পর্যন্ত নামতেই শরীর ছেড়ে দিয়েছে, আর মনে নেই কিছু ইমরানের। ভালোবাসা ভুল সময়ে এসে সাগরের উত্তাল ঢেউয়ের মতো সব ভাসিয়ে নিয়ে গেল, যার তীর নেই, কিনারা নেই। আছে শুধু সীমাহীন স্রোতের গর্জন। স্রোত আছড়ে পড়ছে আর ঘরহীন আশ্রয়হীন করেছে মনের মালিকগুলোকে। মোনা ধপ করে মাটিতে বসে পড়েছে। চয়ন এসে আগলে ধরল, বাবার দিকে তাকাচ্ছে না, শুধু একবার ফ্লোরের দিকে তাকিয়ে বলেছে, বাবা, আমাকে তোমার মতো আগলে রাখার মানুষটা চলে যাচ্ছে, তাই না? আমি তাকে চাইবো না তোমার কাছে, তার অসম্মান আমি করবো না বাবা। মায়ের দিকে একবার তাকালো মোনা। আজ কেন যেন মনে হলো মায়ের চোখে একরাশ ক্ষোভ, হিংসা। মায়াকে মোনাকে হিংসা করছে? একবারও তো কাছে এসে ধরল না, এটাও সম্ভব? চয়ন মোনাকে নিয়ে ধীর পায়ে রুমে গিয়ে বসে পড়ল। মোনা চিৎকার দিয়ে বলছে, আজ সব শেষ চয়ন, আমি ইমরানের কাছে যাব। ইমরান আমাকে একবার বুকে টেনে নিন, ইমরান আমাকে একবার বুকে টেনে নিন। আপনার হাতে অনেক জখম দেখেছি। চয়ন থামাতে পারছে না। ফোনটা নিয়ে তড়িঘড়ি করে ফোন দিল ঈশানের ফোনে। ফোনে রিং হলো ঠিকই, রিসিভ হলো না। ও ঘুমানোর পর চয়ন চলে যায়। রাত তখন 12:30। সহসা রিং হলো। মোনা ফোন রিসিভ করতেই ঈশান কথা বলে উঠল। মোনার প্রশ্নের জোয়ার, ঈশান, তোমার বাবাকে দেখবো, উনি কেমন আছেন? প্লিজ একবার দেখাও। ওয়েট। ঈশান কেবিনের দরজা খুলে ঘুমন্ত ইমরানকে দেখল। কি স্নিগ্ধ লাগছে। চোটপাট করা হাসি খুশি মানুষটাকে হাসপাতালের বিছানায় একদম মানায় না। এই পোশাকটা কি বেমানান। কালো মানুষ এইসব পরলে মানায় নাকি? কেমন বাজে রং। ইমরান হাসে না। প্রকাণ্ড দেহটা আজ হাসপাতালের বিছানায়। আর কি দেখা হবে না মানুষটার সাথে?
মানুষটা যদি সায় দিত পালিয়ে যেতাম। কি হাস্যকর চিন্তা ভাবনা। এমন একজনকে ভালোবাসলাম যার সাথে পালাতেও পারবো না। ঈশানের কথায় হুঁশ এলো। আন্টি আসবে একবার পাপার কাছে, জানো পাপা তোমাকে অনেক ভালো রাখবে। একবার জ্ঞান এসেছিল, আমাকে বললো আমি যেন তোমার খেয়াল রাখি, পাপা না থাকলে আমিও তোমাকে মা বানাবো। আসো না, আমার পাপা শেষ হয়ে যাচ্ছে। মোনা ওড়না দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে, কারণ আজ সে সত্যি নিঃস্ব। তার যে ইমরান সাহেবকে চাই, বাবা সব জেনে কেন এমন করলো? বাবা কি পারতো না মেনে নিতে? বয়সের গ্যাপটাই কি আজ তাদের বাধার কারণ হলো? আজ থেকে ফুপিকেও হারিয়ে ফেললো। ফুপির তো বিয়ে হয়েছে, ছেলে আছে, তাহলে কেন ফুপি এখনো ভালোবাসে? ইমরান সাহেব শুধু তার। আমি যাবই, যতই রাত হোক। মা থাকলে শেয়ার করতো, ওর তো মা নেই, তাই শেয়ার করার মানুষ নেই। মোনা দরজা খুলে বেরোনোর জন্য পা বাড়ায়। মিনাজ অফিস থেকে ফিরে আজও মেয়ের দরজায় দাঁড়িয়ে আছে। এই 2 বছর মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। 2 বছর আগে সেই দিন দরজা আটকালো, হাসপাতালে যেতে দিল না, আর মোনাও দরজা খুলতে চায় না। সেই দিনের মোনার আর্তনাদ এখনো কানে স্পষ্ট বাজে। বাবা আমাকে যেতে দাও, একটিবার দেখতে দাও আমার ইমরান সাহেবকে। আমি আর জেদ ধরবো না। সেদিন মোনা বেরিয়ে যেতে চাইলে মিনহাজ এসে আটকায়। মায়া সবার সামনে কষে অনেকগুলো চড় দেয় আর চিৎকার দিয়ে বলে, তুই আসলে নষ্ট। এতটুকু মেয়ে কি করে ফাঁসালি আমার ইমরানকে? তোকে আমি কখনো ইমরানের হতে দিব না। শরীর বিখিয়েছিস ইমরানের কাছে, না হলে কি পেয়েছে ওই কচি মেয়ের মধ্যেও? মিনহাজ নিরুপায় হয়ে দাঁড়িয়েছিল। সেই দিন কেউ প্রতিবাদ করেনি একমাত্র সালমা ছাড়া। সালমা আগলে নিয়েছিল মোনাকে, আজও আগলে রাখে। চেঁচিয়ে সালমা বলেছিল, একটা মাত্র সন্তান এই বাড়ির, মাইশা ভাবি থাকলে কিছুতেই মেয়ের অপমান সহ্য করতো না। আজ মেয়েটার মা নেই বলে সবাই ওর চরিত্রে দাগ বসাচ্ছে। তোমার চরিত্র কি ধোয়া তুলসী ছিল? তুমিও তো ওর বয়সে কত রং ঢং করেছো ইমরান ভাইয়ের জন্য। আসলে ভাই বুঝতে পারছিল তোমার রূপ, তাই তোমাকে বিয়ে করেনি। ইমরান ভাই কত পলিটিশিয়ান আমরা জানি। উনি যেমন মোনার যোগ্য, তেমন মোনাও ওনার যোগ্য। মোনার মায়ের হয়ে আমি আগলে রাখবো আজকে থেকে। দেখি কার কি ক্ষমতা আমার মেয়েকে আঘাত করার। আমি ওর বিয়ে দিব ইমরান ভাইয়ের সাথে দাঁড়িয়ে থেকে, আমার চ্যালেঞ্জ। মায়া ঝাঁপিয়ে পড়ল সালমার ওপর, চুল টেনে ধরল। তার আগে তোকে আমি মেরেই ফেলবো। মোনা চামচামি করবি তো। বাড়ির সবাই মিলে সালমাকে ছাড়িয়ে নিল। মিনহাজ মোনাকে ঘরে আটকিয়ে দিল। সেই যে মেয়ে ঘরের দরজা দিল, এখন প্রয়োজন ছাড়া কথা বলে না। বললেও দাদি আর সালমা ছাড়া কারোর সাথে কথা বলে না। প্রতিদিন এসে কড়া নাড়ে, মন চাইলে খোলে, না হয় খোলে না। সেই দিনের ঘটনার পর সব স্বাভাবিক হলেও মোনা আজও স্বাভাবিক না। বিয়ের জন্য কম বেশি সবাই পাত্র এনেছে। বাসায় বিয়ের কথা উঠলেই মোনা গায়েব হয়ে যায়। সেই থেকে মিনহাজ কঠিনভাবে সবাইকে বলেছে যেন বিয়ের কথা না উচ্চারণ করে। মিনহাজ দরজা থেকে চলে গিয়েছে। মোনা ফিসফিস করে বলল, বলো ঈশান, শুনছি আমি। বাবা ছিল দরজায়। পাপার শরীরটা ভালো না আন্টি, খুব জ্বর। এখানে কেউ নেই এখন, তুমি তো জানো। অ্যানেস্থেশিয়া কাজ করে বিকেলে চলে গেছে ওর বাসায়। জলপট্টি দাও, জ্বর মেপে বলো কত। 103। পট্টি তো দিচ্ছি সন্ধ্যা থেকে। ল্যাপটপের অপর প্রান্তে ঘুমন্ত মানুষটাকে কি স্নিগ্ধ দেখাচ্ছে। 2 বছর কয়েকটা চুল সাদা হয়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে না। আচ্ছা, এখন বয়স কত হবে ইমরানের? 42? ঈশান মেডিসিন আনতে গেল। এর মধ্যে ইমরান চোখ টিমটিম করে খুলল। ল্যাপটপের ভিডিও কলে পরিচিত মুখ, ফোলা ফোলা গাল, পরিণত ভঙ্গি। সেই বহুল কাঙ্ক্ষিত মুখ দেখে ভ্রু কুচকাল, সাথে সাথেই ফোন কেটে দিল। 2 বছর পর সেই মানুষটা। ঈশান, ঈশান। জি পাপা। উঠবে না, আমি মেডিসিন দিচ্ছি। ভিডিও কলে কি ছিল? ঈশানের নত মাথায় যা বোঝার বুঝে গেল। আর কথা বলবে না, মনে থাকবে? জি পাপা। টেবিলে রেখে যাও, আমি খেয়ে নেব। তোমার এক্সাম চলছে না? শেষ কখন? কালকেটাই লাস্ট। যাও ঘুমো, আমি ঠিক আছি। তোমার পাশে শুই। ছেলের মুখের দিকে তাকিয়ে আছে ইমরান, মাথা নেড়ে সম্মতি দিল। ইস্তিয়াকা তুষির মেয়ে ইতু আদো আদো কথা বলে। মেয়েটার আজ জন্মদিন। ইমরান ইতালি যাওয়ার পরপরই হয়। ইস্তিয়াক অনেকবার জোর করার পরেও আসছে না দেশে। কারণটা সবার জানা। আজ বাড়িতে অনেক গেস্ট এসেছে। ইমরান ঈশান ভিডিও কলে আছে, ইতুর কেক কাটার দৃশ্য দেখছে। সব ঠিক থাকলে হয়তো আজ ওরাও দেশে থাকতো।
ঈশান মন খারাপ করে বসে আছে ল্যাপটপের দিকে তাকিয়ে। ইতুকে কোলে নিতে ইচ্ছে করছে। পাপা, এতুকে কি কখনো সামনে থেকে দেখবো না? তোমার চাচুকে বলবো নেক্সট ইয়ার এখানে নিয়ে আসতে। বাংলাদেশ যাব না? ইমরানের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ক্রোধ দেখতে পেল ঈশান। কথা না বাড়িয়ে আবার ল্যাপটপের দিকে তাকালো। তুমিই চাইলেই যেতে পারো ঈশান। না পাপা, তোমাকে ছাড়া নয়। অনেকক্ষণ ধরে কাজে মনোযোগ দিতে চাচ্ছে, কিন্তু হচ্ছে না, উসখুস করছে। উঠে গিয়ে কফি বানিয়ে বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। রাতের নিস্তব্ধতা যেন ইমরানের জীবনের প্রতিচ্ছবি। কাল থেকে ভাবছে ঈশানকে অফিসে বসাবে। কলেজ লাইফ তো প্রায় শেষ করলো ছেলে, মাঝে একটু একটু যুক্ত করতে হবে অফিসিয়াল কাজে। ছেলেটাও বড় হয়ে গেল। ছোট্ট ঈশান আর কয়েকদিন পর ভার্সিটি যাবে। ঈষৎ হাসে ইমরান। কাজে ব্যস্ত থাকলে বাংলাদেশের দিকে মনোযোগ কম যাবে। যে দেশ ছেড়েছে বিষাদে, সে দেশে পা রাখার কোনো প্রয়াস নেই। এক পা দুপা করে হাঁটছে আর লেকের পানিতে ভেসে ওঠা শাপলা ফুল গুনছে। মনে হচ্ছে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মিনিট 30 মাঝে ক্যাম্পাসে পৌঁছে গিয়েছে চয়নের ফোন পে। আজ প্রেজেন্টেশন আছে, সেটাই ভুলে গিয়েছে মোনা। কয়েক মাস ধরে ডিপ্রেশনের ঔষধ আর খাচ্ছে না। কিছুই ভালো লাগছে না, তাই ব্রেন কাজ করে না, কিছু মনে রাখতে পারছে না। সবাই যার যার মতো ভালো আছে, সে কেন পিছিয়ে থাকবে? দেখতে দেখতে সময় গেল। ক্যাম্পাসের জীবনের আর 1 বছর আছে। ক্লাসে ম্যাম চলে এসেছে। শেক্সপিয়ারের হ্যামলেট পড়াচ্ছে। প্রতিটি চরিত্র সুন্দরভাবে বুঝিয়েছে। দেরি হয়ে যাওয়াতে প্রেজেন্টেশন নেয়নি। ক্লাস থেকে বের হয়ে চয়নকে বলল, আমি ওপেলিয়া হলেও তো পারতাম, অন্তত মরে গিয়ে এদের সবাইকে শান্তি করে দিতাম। জানিস, কাল দেখলাম ইমরান সাহেবের অনেক জ্বর। লোকটা ইতালি গিয়ে আরও সুদর্শন হয়েছে, কিন্তু ভয়ে কল ডিসকানেক্ট করে দিয়েছি। তোর অবিশ্বাসী ওনাকে দূরে ঠেলার জন্য তাই। সেই শাস্তিই তো ভোগ করছি এত বছর ধরে। জানিস, চয়ন বুঝতেই পারিনি ঠান্ডা মেজাজের আড়ালে মানুষটা এত অভিমানী। ভাইয়ার কখনো দেশে ফিরবে না? জানি না। দুজন হাঁটতে হাঁটতে বাসার কাছে এসেছে। রুমের সব কিছু এলোমেলো দেখে মোনা কিছুটা ঘাবড়ে গিয়ে দাদিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। দাদি নিজেও রুমে এসে দেখে অবাক হয়ে গেল। বাইরে থেকে এসে রুমের এই বিধ্বস্ত অবস্থা দেখে ভাবতে পারছে না কে করলো। কিছুক্ষণ পর মায়া এসে রুমে ঢুকে বলল, আমি করেছি। সালমা কোলাহল দেখে রুমে ঢুকলো। তিনজন অবাক হয়ে গেল। দাদি কিছুটা ধমক দিয়ে বলল, কেন করছিস এই অবস্থা? মেয়েটা মাত্র ফেললো। এত দরদ কেন মা ওর প্রতি? আমার ইমরানকে ছিনিয়ে নিয়েছো আমার কাছ থেকে। ওর জন্য বিয়ে করে নি আমাকে। মোনা দাদির পেছনে লুকালো। গত 2 বছর ফুপির এমন ভয়ঙ্কর রূপ অনেকবারই দেখেছে। একবার তো তেড়ে এসে হাতের ফোন ছুঁড়ে মেরেছিল। রাতে গলা চেপে ধরেছে। সেই থেকে দাদি আর সালমা চাচি ওকে আগলে রাখে। এসব করে নিজের সংসারটাও টেকেনি মায়ার। সালমার সন্তান না হওয়াতে মোনাকে আগলে রাখে এখন। মুখ সামলে কথা বলো মায়া। ইমরান ভাইয়ের কোনো কালেই তোমার প্রতি আগ্রহ ছিল না। থাকলে মোনা জন্মের আগেই বিয়ে করতো তোমাকে। পাগলামি করছো কেন আবার? আসছে মোনার আর একটা চেলা। এই বাড়িটা তো মোনারই, আমার জায়গা নেই এই বাড়িতে। মোনা আমার জীবন তছনছ করেছে, ওকে আমি ভালো থাকতে দিব না। হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। মোনার দাদি নাতনিকে আদর করে মেয়ের পিছু নিল। সালমাকে বলল মোনাকে দেখতে। মোনা ফোঁস করে শ্বাস ফেলে খাটে বসে চাচির কোলে মাথা রাখে। আচ্ছা চাচি, আমার কি দোষ? মানুষটাকে তো আমিও ভালোবাসি, আমাকেও বাসে, এরপরেও কিভাবে ফেলে গেল? ইমরান ভাইয়ের সম্পর্কে তুই কিছু না জেনেই ভালোবেসেছিস মা। ইমরান ভাইয়ের অন্য পরিচয় তুই যদি জানতি তাহলে বুঝতে পারতি কাকন কেন ওনাকে বিয়ে করেছিল, আর মায়াই বা কেন পাগল হলো। পাহাড়ের মতো অঢল, কখনো গাম্ভীর্য, আবার কখনো সহর্ষ মানুষটা সকল নারীর প্রেমিক পুরুষ ছিল। মোনা কি যেন ভাবছে। সালমা পুনরায় প্রশ্ন করল, তুই প্রেমে বলি কি করে? তোর চেয়ে এত বয়সের মানুষ একজন। সাধারণত তোর বয়সের মেয়েরা তো সমবয়সী পছন্দ করে বা অল্প গ্যাপ। ভালোবেসে আগলে রাখার মানুষের বড্ড অভাব ছিল চাচি। যে মানুষটা প্রথম দেখাতেই ভালোবেসে মোনালিসা ডেকেছিল, তার প্রেমে না পড়ি কি করে বলো তো? সালমা হেসে মাথা নাড়ায়।
কারণ সে জানে মোনা ইমরান দুইজনই ভালোবাসায় ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া কপতি। বুয়েটের বারান্দায় গিয়ে দাঁড়ালেও প্রাণ জুড়িয়ে যায়। ইমরান, নয়ন এবং মিনহাজ ছোট থেকে একই পাড়ায় থাকতো। বন্ধুত্বটা সেই স্কুল থেকে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। প্রকৌশলী মনোভাব ইমরানকে বুয়েটের দিকে বরাবরই টানত। ঝোঁকের বসে বুয়েটে পরীক্ষা দিয়েছিল। মিনহাজ আর নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়, আর ইমরান বুয়েটে। কাছাকাছি হওয়াতে তিনজনই ক্লাস শেষে আড্ডায় মেতে থাকতো, র্যাগিংয়ের শিকার হতো। আবার তিনজন একসাথ হলে আড্ডা মস্তিতে মেতে উঠত। একটা ঘটনাকে কেন্দ্র করে ইমরান আর মিনহাজ বেছে নেয় স্টুডেন্ট পলিটিক্স। মিনহাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্স করত। ইমরান প্রায়ই ওকে সাহায্য করত। বুয়েট ক্যাম্পাস এবং ঢাবি ক্যাম্পাস প্রায়শই সিম্পল ব্যাপার নিয়ে মারামারি করত। দ্বিতীয় বর্ষের শুরুতে মেয়ে ঘটিত ঘটনায় ঢাবির সাথে বুয়েটের ঝামেলা হয়। প্রকাশ এবং ঢাবির এক মেয়ে নিয়ে ঝামেলা হয়। সেই ঘটনা খুব সুন্দরভাবে সমাধান দেয় ইমরান। ইমরান চেয়েছিল প্রকাশের শাস্তি হোক, কিন্তু মিনহাজের জন্য পারেনি। ঘটনা মিটমাট করে ইমরান। সে সুযোগ দেয় প্রকাশকে। সেইবার প্রথম দুই ক্যাম্পাস একসাথে হাত মেলায়। তখন থেকে ইমরানের রাজনীতি অগ্রগতি লক্ষ্যমান। আড়ালে শত্রুও কম জন্মায়নি। মিনহাজের বিয়ের জন্য মা জোরাজোরি করছিল। মায়েশাকে ছোটবেলা থেকেই মিনহাজের পছন্দ। মা বলাতে আর না করেনি। ধুমধাম করে বিয়ে হয় মায়েশা এবং মিনহাজের। বিয়েতে সবাই উপস্থিত ছিল। ইমরানের প্রতি মায়ের ছিল অসম্ভব টান। ইমরান দেখতে সুদর্শন। কোথাও একটা গল্পের আসর বসলে ইমরান সবার আগে গুরুত্ব পেত তার আচরণ, সাবলীল এবং গোছানো মনোভাবের জন্য। মানুষটাই যে এমন ছিল। গান, কবিতা, গল্প, পড়াশোনা সব কিছুতেই পারদর্শী ছিল। মিনহাজের অনুরোধে ইমরান মায়াকে বাসায় টিউশন পড়াতো। তখন থেকে ইমরানকে খুশি করার জন্য মায়া রেঁধে খাওয়াতো। প্রথম ইমরান না বুঝলেও পরে যখন বুঝতে পারল তখন বাহানা দিয়ে টিউশনি বন্ধ করে দেয়। তখন ল্যান্ড ফোনের যুগ। মায়া প্রতিনিয়ত ইমরানের বাসায় ফোন দিত। সময় পেলেই এটা ওটা নিয়ে চলে যেত। চিঠি লিখত ইমরানকে। মায়ের এসব কিছু থেকে বাঁচতে ইমরান মেসে উঠে গেল। এর মধ্যে মিনহাজ বাচ্চার বাবা হলো। মায়েশা অসুস্থ হয়ে পড়ে। অল্প বয়সে মা হওয়াতে অনেক সমস্যা দেখা দেয়। ওদের এক বন্ধুর বোনের বিয়েতে গেলে দেখা হয় পরমা সুন্দরী কাকনের সাথে। এই প্রথম ইমরানের মনে হলো ও প্রেমে পড়ে গিয়েছে। ছিপছিপেকরণের কাকনকে সবার মাঝখানে মনে হচ্ছে মায়াবতী নজরকারিণী। কাকনকে দেখতে যেমন সুন্দর ছিল, ঠিক তেমনই তার চলন বলনও মানানসই। প্রথম দেখাতে কাকনের সাথে কথা বলতে চাইলেও ইমরানকে ইনডাইরেক্টলি প্রত্যাখ্যান করে কাকন। তার কারণ ছিল ইমরান দেখতে ফর্সা নয়। যদিও কাকন পরে বলেছিল সে ইচ্ছে করে বলেছে, কিন্তু সত্যি হলো সেটাই কাকনের মনের কথা ছিল। পরের দেখাতে কাকনই ইমরানের প্রতি আগ্রহ দেখায়। ইমরান সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে জানতে পারে ইমরানের বাবা একজন এমপি, মা স্কুলের প্রধান শিক্ষিকা। ইমরানের নিজের যোগ্যতা তো কম নয়। বুয়েটের ছাত্র, রেজাল্ট ভালো, রাজনীতি করে, এক নামে চেনে সবাই। সবই ঠিকঠাক। কাকন তখন সিটি কলেজের ইন্টার প্রথম বর্ষে। লেক ছিল কাকন আর ইমরানের দেখা করার একমাত্র মাধ্যম। কাকন ছিল রক্ষণশীল পরিবারের মেয়ে, কিন্তু ওর শখ মডেলিং করা। ইমরান সবসময় সাপোর্ট করে এসেছে কাকনকে। ইমরানের বাবার পরিচিত অনেক প্রডিউসার ছিল। তাদের সাথে কাকনের পরিচয় করিয়ে দেয় ইমরান। কয়েকটা শুটিং করার পর বাসায় ধরা পড়ে যায় কাকন। ভয়ে কাকন বলে দেয় ইমরানের কথা। ইমরানকে ডেকে কাকনের বাবা অনেক অপমান করে। তখন ইমরান তৃতীয় বর্ষে। ইমরান বাসায় জানালে ইমরানের বাবা অনেক রেগে যায়। ছেলের এই বয়সে তিনি কিছুতেই বিয়ে দেবেন না। বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা। সেবার ইমরান বাসা থেকে বেরিয়ে যায়। রক্ত গরম। এর মধ্যে রাজনীতিতে নতুন। কখন কি করে বসে ঠিক নেই। প্রায় 1 মাস যোগাযোগ বন্ধ রেখেছিল বাবা মায়ের সাথে। সেবার বাধ্য হয়ে শাহাদাত সাহেব ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যায় কাকনের পরিবারে। কাকন তখন ঘরবন্দি। শুক্রবার করে একদিন প্রস্তাব নিয়ে যায়। একজন এমপি তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এই জিনিস কি করে ফেরায় কাকনের বাবা। তাই দিনক্ষণ ঠিক করে বিয়ের জন্য। কিন্তু ইমরান নারাজ। সে সেই দিনই বিয়ে করবে। ও কোনোভাবেই কাকনকে হারাতে চায় না। সেদিনই কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। এতটুকু বলেই দম ফেলল সালমা। মোনার মাথা সালমার কোলে থাকাতে জামার কিছুটা অংশ ভেজা অনুভব করল সালমা। মোনা কাঁদছে। চাচি, এরপর যা হয়েছে তা ইমরান ভাইয়ের জীবনে দুঃখ ডেকে আনে। বছর ঘুরতে কাকন প্রেগনেন্ট হয়। ওর মডেলিং কেরিয়ার তখন আকাশচুম্বী। ও অ্যাবর্শন করাতে চাচ্ছিল। ইমরান কিছুতেই তা দিতে রাজি না। তখন কাকনের প্রথম সিনেমার কাজ শুরু হবে।
পরে প্রডিউসারকে বলে কাকনের জন্য 1 বছর পরের সিনেমার ব্যবস্থা করে ইমরান। কাকন অনেকবার পিল খেতে চেয়েছিল, ইমরান চোখে চোখে রেখেছে। সেবার ফাইনাল ইয়ারে এক্সাম ছিল, কাকনকে দেখে রাখতে গিয়ে নিজে এক্সাম খারাপ দিয়েছে। অনেকগুলো কোর্স ইনকমপ্লিট ছিল, তাও যেন আফসোস ছিল না ইমরানের। সন্তানের মুখের দিকে তাকালে সব কষ্ট চলে যাবে সেই আশায় বুক বাঁধে। নির্বাচনে শাহাদাত সাহেব হেরে যায়, কিছুটা মনোমালিন্য নিয়ে ঘরে বসে থাকেন। তার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা মামলা সাজানো হয়। ইমরানের ক্যারিয়ারে একটা ভাটা পড়ে। কাকনের ডেলিভারি পেন ওঠে সকালে, ইমরান তখন এক্সাম হলে। মেসেজের সাথে ওয়াশরুমে গিয়ে ফোন চেক করে। অর্ধেক পরীক্ষা দিয়ে ছুটে আসে ইমরান। ততক্ষণে ইশতিয়াক কাকনকে ভর্তি করিয়েছে হাসপাতালে। ইমরান দরজার সামনে দাঁড়াতেই নার্স তার হাতে তুলে দেয় তার একমাত্র সম্পদ ঈশানকে। ছেলেকে জড়িয়ে ধরে যে কান্না কেঁদেছিল পুরো হাসপাতাল দেখেছে। শাহাদাত সাহেব নাতি পেয়ে খুশিতে আত্মহারা, মিষ্টি বিলি করেছিল পুরো হাসপাতালে। কেসও চলছিল তখন। সেই মুহূর্তে পুলিশ এসে অ্যারেস্ট করে শাহাদাত সাহেবকে। 1 মাস পর শাহাদাত সাহেব যখন ফিরলেন তখন থেকেই সংসারের নতুন রূপ দেখলেন। ইমরান বেশিরভাগ সময় অন্যমনস্ক। ইশতিয়াক তখন মাত্র কলেজে। ইমরানের মা স্বামীর চিন্তায় শয্যাশায়ী। ঠিক তখনই চারিদিকে নতুন নিউজ ভাইরাল হলো। অভিনেত্রী কাকুন সেপারেশনে যাচ্ছে সাবেক এমপি পুত্র ইমরানের সাথে। বাজ পড়ার মতো কানে লাগলো কথাটি। সন্ধ্যায় বাড়িতে সবাই মিটিংয়ে বসে এটা নিয়ে। কাকুন স্পষ্ট জানিয়ে দেয় ওর সন্তান প্রয়োজনে, এসব দায়িত্বেও থাকতে চায় না, মুক্তি প্রয়োজন ওর। সেদিন ইমরান কাকুনের পায়ে ধরেছিল যেন দুধের বাচ্চাকে ছেড়ে না যায়। এমন একটা মানুষ কারো পায়ে পড়তে পারে এটা বিশ্বাস করতেও খারাপ লাগে। কাকুন শাহাদাত সাহেবকে দুর্নীতিবাজ সহ আরও অনেক অপমান করে বাড়ি ছেড়ে দেয়। শাহাদাত সাহেব স্ট্রোক করে, সেদিন রাতে গর্ত হয়েছিলেন। মাস 6 পর ইমরানের মাও ব্রেন স্ট্রোক করে। ইমরান, ইশতিয়াক আর আইরিন 3 ভাই বোন বাবা মা হারিয়ে নিঃস্ব, আর ঈশান মা থাকতেও মাহারা। এর মধ্যে ডিভোর্স হয়ে যায় কাকুন এবং ইমরানের। মোনা উঠে বসলো। আচ্ছা চাচি, বুয়েটের ঘটনা তো বললে না, ওনার আবার কাম ব্যাক করার ঘটনাও তো জানি না। তোর নয়ন আঙ্কেল সব জানে, বাকিটুকু আমার অজানা। চলে যা, খুলে বলবে। যেই ভাবা সেই কাজ। সালমা মেখে ভাত খাইয়ে দেয়। এরপর কোনো রকম রেডি হয়ে বের হয়ে যায় নয়নের উদ্দেশ্যে। টেবিলে বসে পেপার ওয়েট নিয়ে খেলছে মোনা। কাচের পিরামিড আকৃতির পেপার ওয়েট। নয়ন মিটিংয়ে আছে, তাই নয়নের কেবিনে বসে আছে মোনা। এমন সময় মিটিং শেষ করে কেবিনে ঢুকে একটা মিষ্টি হাসি দিল নয়ন। কি ব্যাপার, আজ যে শাহজাদির পদধূলি পড়লো এই প্রজার কেবিনে? আঙ্কেল এভাবে বলো না। তুই আঙ্কেল বললে আমার হাসি পায়। ও মা, কেন? ইমরানের বউ হলে তোকে আমি ভাবি ডাকতাম। গোলুমুলু গালগুলো ঈষৎ রঙিন হলো। নয়ন আঙ্কেল সবসময় মজা নেয়। এই মানুষটা খুব সাপোর্ট করে মোনাকে। রিক্তা আন্টিও মাঝে মাঝে মজা করে। আঙ্কেল, একটা কাজে এসেছি, তোমার বুয়েটের বন্ধুর ডিভোর্সের পরের কাহিনী শোনাও। আমার তো বুয়েটে অনেক বন্ধু। আপনি কোন বন্ধুর কথা বলছেন ভাবি? আঙ্কেল প্লিজ, আমি কয়টা বন্ধুকে চিনি তুমি জানো না? ও তাই তো, আপনার ইমরান সাহেব। আমি তো ভুলেই গিয়েছি। হঠাৎ আজ একটা জানতে মন ছিল কেন? তুমি বলোই না, বাকি কথা পরে বলবো প্লিজ। আমরা এখন যে ইমরানকে দেখছি, ইমরান মোটেও এমন ছিল না। হাস্যোজ্জ্বল মজা মাস্তিতে ভরা একটা ছেলে ছিল। আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর আইরিন আপা ঈশানকে দেখতে 1 বছরের মতো বাবার বাড়িতে ছিল। এরপর ওদের বাড়িটা আঙ্কেলের লোনের টাকা শোধ করতে বিক্রি করে দেয়। দুলাভাই অসুস্থ হওয়াতে ইমরান জোর করে আপাকে শ্বশুর বাড়ি পাঠায়। সোহান থাকতো ওদের সাথে, ওদের স্কুল ঢাকাতে। ইমরান, সোহান এবং ইশতিয়াক একটা বাসা ভাড়া করে উঠে যায়। তখন নতুন একজন লোক রাখে, রুবিনা নাম, ঈশানের জন্য। এখনও রুবিনা ইমরানের বাড়িতেই আছে, ঘরের সদস্যের মতোই। ইমরান নিজে তো আছেনই ছেলের পেছনে, সারাদিন বাইরে কাজ করে। তখনও একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে পার্ট টাইম জব করতো। কাজ শেষে ঈশানকে খাওয়ানো, দেখাশোনা করা সব কিছুই করতো। বাচ্চাকে মা ছাড়া রাখা যে কত কষ্ট, সেটা ঈশানকে না দেখলে বুঝতেই পারতাম না। কত রাত ঘুমায়নি ইমরান। বাচ্চাদের জিনিসের দাম বেশি। ঈশানের জন্য বেবি ফুড থেকে শুরু করে ডায়াপার পর্যন্ত সব আনতে ওর টাকা ফুরিয়ে যেত। এরপর ছিল মাথার উপর ছোট ভাইয়ের দায়িত্ব। ইশতিয়াক সবে কলেজে, ঈশান বড় হচ্ছে। পার্ট টাইম চাকরির পাশাপাশি টিউশনি পড়ানো শুরু করে। ইমরান কখনো অভাব বুঝেনি নিজের বেলায়, কিন্তু তার ছেলে এসে অভাব পাবে এই ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না। তাই সাধ্যের মধ্যে
সবটুকু করেছে ছেলের জন্য। ঈশানটাও না অদ্ভুত বাচ্চা, রুবিনার সাথে সারা দিন খেলতো, একদম জ্বালাতো না। মনে হয় যেন ও বোঝে ওর বাবা আসলে ওকে আদর করবে। সারাদিন ওকে ভালো বাচ্চা হয়ে থাকতে হবে। দিন শেষে বাসায় ফিরে ছেলেকে বুকে জড়িয়ে ঘুমাতো ইমরান। পড়াশোনা শেষ করা জরুরি, এতদিন একটা ভালো চাকরিও জোগাড় করে। মাস্টার্সের জন্য আবার বুয়েটে অ্যাডমিশন নেয়। এরপর আঙ্কেলের কেস রিইনভেস্টিগেশনের জন্য অ্যাপ্লাই করে। মাথায় এবার রাজনীতির ভূত শক্তপোক্তভাবে গেড়ে বসেছে ওর। এর মধ্যেও বুয়েটে ইলেকশন করে দুবারই হেরে যায়, দমে যায়নি। কি যেন ভেবে নয়ন বলল, সবাই জানে ইমরানের পাওয়ার উপলব্ধি। বিবাহিত জানার পরও মেয়েরা ওর পেছনে লাগতো। এতদিন ইমরানের সব কিছুতেই পরিবর্তন। প্রয়োজনে সে গম্ভীর, আবার আনন্দের সময় সে সদা হাস্যোজ্জ্বল। মেয়েদের সাথে খুব একটা কথা না বললেও যাদের সাথে বলতো কীভাবে যেন মেয়েগুলো তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যেত। মেয়েরা ওর জন্য রান্না করে খাবার নিয়ে আসতো, ও সেটা খেয়ে হাসি মুখে বলতো খুব ভালো হয়েছে। এই কমপ্লিমেন্ট পেয়ে খুশিতে গদগদ হয়ে আরও বেশি খাবার নিয়ে আসতো মেয়েরা। একবার প্রশ্ন করেছিলাম, জঘন্য খানাগুলোর এরকম রিভিউ দেশ কেন, আবার খাসও? হ্যাঁ, ওর উত্তর ছিল, এখনই খারাপ বললে দমে যাবে। আমি খেয়ে ভবিষ্যৎ জামাইগুলোর উপকার করে দিচ্ছি, প্রতিদিন করতে করতে শিখে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে ওকে দেখি, বাপরে কোন লেভেলের জনসভা! হ্যাঁ, পরক্ষণে জিজ্ঞেস করলাম, তুই ফ্লার্ট করছিস ওদের সাথে? ইমরান হাসে আর মাথা নেড়ে বলে, এটা প্রয়োজন। ওরা ঈশান থাকা সত্ত্বেও আমাকে চায়। একজন দুজন তো নয়, প্রায় অনেক মেয়ের এই কাজটা করে। তাই সবার প্রশংসা করি যেন কেউই নিজেকে স্পেশাল না ভাবে। কি দরকার নিজের জনপ্রিয়তা নষ্ট করার, পরে কাজে লাগবে। শুধু মেয়েরা ওর জন্য ব্যাকুল ছিল তা নয়, জুনিয়র ছেলেগুলো ইমরান ভাইয়ের সান্নিধ্যে কাজ করতে পেরে বেশ আনন্দিত থাকতো। পরে বুঝতে পারলাম এটাই ইমরান। কিছু পেতে হলে কষ্ট করতে হয়। বুয়েটের তৃতীয়বার নির্বাচনে ও জিতে যায়। লাইফের টার্ন ওভার শুরু হয় তখন থেকেই। বই পড়তে পছন্দ করত। মাঝে মধ্যে ঈশানকে নিয়ে লাইব্রেরিতে যেত, বুয়েটে যেত। ঈশান 2 বছর থেকে বাবার সাথে বুয়েটে যায়। ছেলের প্রতি এত কেয়ারিং দেখে টিচারদের ওর প্রতি সফট একটা কর্নার ছিল। কয়েকবার নির্বাচনে বুয়েটের ভিপি হয়, জয়েন করতে অফার করে বুয়েটের শিক্ষক হিসেবে, কিন্তু নাকচ করে দিয়েছিল। ও ভিপি থাকা অবস্থায় বুয়েটের অনেক কিছুই চেঞ্জ করেছিল। এখনের বুয়েটে আর আগের বুয়েট অনেক ফারাক। আগে বুয়েটে ঝামেলা কম ছিল, একটাই বড় ঝামেলা হয়েছিল প্রকাশকে নিয়ে। তা তো জানোই। এই ছিল বুয়েট স্টোরি, যেটা গুরুত্বপূর্ণ। এবার সেটা বলি, শোনো মামুনি, এবার যা বলবো তা আমি তোমার বাবা ছাড়া আর কেউ জানে না, বুঝছো? আমার মনে হয় তোমাকে জানানো প্রয়োজন। রিইনভেস্টিগেশন কেসটা নন অ্যাপ্রুভ হয়ে ফিরে আসে। যেহেতু ইমরান পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, সে অনেক ইনফরমেশনই জানতো। ওই বয়সের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ শুরু করে ও। পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। ওর সব ডিল হয় বর্ডার টু বর্ডার। বেশিরভাগ মিটিং পিএম টু হোম মিনিস্টার নিজে ডিল করে। মানে কি, কিসের এমন বিজনেস যে পিএম পর্যন্ত ডিল করে? আপনাদের না বাইং হাউস গার্মেন্টস? বাকি যেসব বিজনেস আছে ওগুলো শখের বশে করা। বিকাশের কি হয়েছিল জানো? কোথায় বিকাশ? পাবনাতে মেন্টাল অ্যাসাইলামে। সেদিন চাইলেই বিকাশকে গুলি করতে পারতো, কিন্তু সে চায়নি। তার ওই রূপ তুমি দেখো। ওর কাছে সবসময় লাইসেন্স করা গান থাকে, সরকার থেকে প্রোটোকল থাকে। ওর যে 2টা বডিগার্ড আছে ওরা গভর্নমেন্ট অফিসার। ইমরান নিজেও ওয়েল ট্রেন্ড শুটার। বুঝতে পারছো কী নিয়ে ওর ব্যবসা? AK-47, M1 গ্র্যান্ড, MG-42 হলো ওর বিজনেস প্রোডাক্ট। সময় লেগেছিল অবস্থা চেঞ্জ করতে, কিন্তু ও আজ সফল। আঙ্কেলের কেস রিওপেন হয়েছিল, আঙ্কেল নির্দেশ ছিল। বাবার সম্মান ফিরিয়ে নিয়েছিল ইমরান। ওকে তো যারা জানে তারা কিং ডাকে। জানো কাকনের প্রেজেন্ট হাজব্যান্ডকে? কে? আঙ্কেলের অপোজিশন পার্টির ছেলে জারিফ। বয়স বেশি না, কাকনের সমবয়সী। কাকনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। শুনেছি এখন নাকি সেপারেশনে আছে, কয়েকদিনের মধ্যে ডিভোর্সও হয়ে যাবে। আবার সে চাচ্ছে ইমরানের কাছে ফিরতে। মোনা যদি পারো ইমরানের সাথে যোগাযোগ করো। ঈশানের দিকে তাকিয়ে যদি কাকনকে মেনে নেয় তাহলে ইমরানের জীবনটা শেষ হয়ে যাবে। বুয়েটের এত মেয়ের জন্য পাগল ছিল, এই কাকন কাকন করে কত মেয়েকে কষ্ট দিয়েছে ও। বিয়ের করার বয়সে ছেলে পেলেছে,
নিজের জীবনের একাকিত্বকে সঙ্গী করেছে। আমি ভাবতেই পারিনি যে ইমরান আবার কাউকে ভালোবাসবে। তুমি কতটা ভাগ্যবতী তুমি জানোই না। মায়া মানে তোমার ফুফিও কম পাগলামি করেনি। হ্যাঁ, তোমাকে ভালোবাসলো, তুমি অবিশ্বাস করে দূরে ঠেলে দিলে। এই অভিমান ভাঙাও মোনা, আমি সবসময় পাশে আছি। মিনহাজকে আমি বুঝাবো। বাবা রাজি হবে না। ইমরানকে কতটা চাও? আঙ্কেল, বাবার পর যদি কাউকে প্রাণ দিয়ে ভালোবাসি সেটা ইমরান সাহেব। প্রতিটি মোনাজাতে ওনাকে চাই। জানো, আমার প্রতিদিন ঈশানের সাথে কথা হয়। গ্রেট, ওকে দেশে আনানোর ব্যবস্থা করো। আমি কিভাবে? নয়ন কিছু একটা ভেবে বলে, ওকে, এই দায়িত্ব আমার। আঙ্কেল, তোমার এই বন্ধুকে ভয় লাগছে। এত ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ আমাকে কি আর ভালোবাসবে? এর মধ্যে আমি কত বড় আঘাত করেছি। গত 2 বছরে আমার মুখ দর্শন করার আগ্রহ তার মধ্যে প্রকাশ পায়নি। সেটি বুঝে না আমার কত কষ্ট হয়। তুমি একটু বলে দিও। মেয়েটা চোখের সামনে বড় হয়ে গেল। নয়ন মাথায় হাত দিয়ে বলল, বাসায় চলেন ভাবি, আমি সব দেখছি। আবার? নয়ন হো হো করে হেসে উঠল। বাসায় নামিয়ে দিল মোনাকে। এবারে দায়িত্বটা অনেক বড়, বন্ধুর জীবন সাজানোর দায়িত্ব। এবার যে করেই হোক মোনাকে ইমরানের জীবনে প্রবেশ করিয়েই ছাড়বেও, অ্যাট এনি কস্ট। ওপেন চ্যালেঞ্জ। মোনা বাবার মাথায় জলপট্টি দিচ্ছে। গতকাল রাত থেকে জ্বর মিনহাজের। জ্বরের ঘরে আবল তাবল বকছে। বাড়ির সবাই অনেক চিন্তিত। বাবার এই অবস্থায় মোনাও কুকড়ে গিয়েছে। পিতামাতাহীন সন্তান এই নশ্বর দুনিয়াতে বোঝা সমতুল্য। ডাক্তার এসে দেখে গিয়েছে। নয়ন একবার এসেছিল সন্ধ্যায়। রাত 1:50 হতে হতে জ্বর 105 ডিগ্রি। মোনা নয়নকে জানাতেই নয়ন যত দ্রুত সম্ভব আসে। ডাক্তার বলেছে হাসপাতালে অ্যাডমিট করতে, নতুবা যেভাবেই হোক জ্বর নামাতে। জ্বরের উত্তাপে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণত এই জ্বরে শরীরের অন্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, এছাড়া খিঁচুনিও উঠতে পারে। মোনা, নয়ন এবং মনসুর 3 জনে মিলে মিনহাজকে গোসল করিয়ে দেয়। ভোরের দিকে জ্বর 101-এ নেমে আসে। পুরো রাত ধকল গিয়েছে। মনে হচ্ছিল হাসপাতালে জ্বর না কমিয়ে নিতে গেলেও বিপদ হবে। রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। সকালে ডাক্তার এসেছে এবং স্যালাইন লাগিয়ে দিয়ে গিয়েছিল। শেষ হতে তরল খাবার খাওয়াতে বলা হয়েছে। খাবার মুখে তুলতে কষ্ট হচ্ছে। মোনা বাবাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করছে। এখন ঘড়িতে 11:30 বাজে। বাবা একটু চেষ্টা করো, না খেলে তো তুমি আরও অসুস্থ হবে। মিনহাজ মেয়ের মুখে যত্ন নিয়ে এত কথা 2 বছর পর শুনছে। মেয়েটাকে ও ভেতরে ভেতরেই শেষ করে দিয়েছে। মেয়ের দিকে তাকালে ওর মায়েশার কথা মনে পড়ে। কথা দিয়েছিল মেয়েকে ভালো রাখবে, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো সে চাইলেও মেয়েকে ভালো রাখতে পারছে না। ওপারে মাফ করবে মায়েশা মিনহাজকে? আমার খেয়াল কে রাখে? গত 2 বছর কিভাবে আছে কেউ একবার জিজ্ঞেস করেছে? বাবার কণ্ঠে স্পষ্ট অভিমান। মোনা ফিচেল হাসল। ভাবছে বাবা মেয়ের দূরত্ব অনেক বেড়েছে, এবার ওটা শেষ করতে হবে। মিশন না হয় ওখান থেকেই শুরু হোক। বাবা, মেয়েরা বাবাদের খেয়াল সবসময় রাখে, শুধু দেখার ভুল এই যা। তুমি খেয়ে নাও, কথা বাড়াবে না। আমাকে মাফ করে দে মা, পরিস্থিতিটাই এমন। মায়াকে দেখেছিস কেমন পাগলামি করে? ও তোকে আঘাত করে, আমি দেখেও চুপ থাকি। বাদ দাও না বাবা। মিনহাজের কথা বলতে কষ্ট হচ্ছে। এবার যদি মরে যায় মেয়েটার কি হবে? কে দেখে রাখবে? ওর তো এই দুনিয়াতে কেউ নেই। যারা আছে তারাই বা কদিন আগলে রাখবে। মায়ের ব্যবহার খুব একটা সুবিধার নয়। গত মাসে রাতে যেভাবে মোনার গলা চেপে ধরেছিল, মনে হয়েছিল সেই দিনই মেয়েটার অন্তিম দশা করে ছাড়বে। ছোট বোন বলে কিছুই বলতে পারে না। শুনুন উকিল, আমার যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স চাই। ম্যাডাম, বললেই তো হয় না। এর মধ্যে আপনার হাজব্যান্ড একজন এসিপি পুত্র, তার বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন তা তো সত্যি নয়। এছাড়া সত্যি হলেও এটা প্রমাণ করা যাবে না। আমি আমার আগের স্বামী সন্তানের কাছে ফিরতে চাই। যা লাগিয়ে দিব আপনাকে, আপনি আমার কাজটা ঠিকভাবে করুন। কাকুন ধমক দিয়ে বেরিয়ে গেল উকিলের চেম্বার থেকে। এসব দুদিনের নায়িকার কত ঢং যে দেখেছে সে। এই মহিলা সাবেক এবং বর্তমান এমপি পুত্রদেরই কেন ধরে বুঝি না। নেহাতি ইমরান সাহেব ভদ্রলোক, না হয় এই মহিলা একদিনও সংসার করতে পারত না। কদর বুঝল না, এখন আসছে আবার ওনার কাছে ফিরতে। বেহায়া মহিলা। কাকুন গাড়িতে উঠে ইমরানের ফোনে কল করল। সে জানে ইমরান তাকে বরাবরের মতো ব্লক লিস্টে রেখেছে। সেও বা কম কি, বারবার চেষ্টা করবে। একবার ইমরান দেশে আসলে কাজে নেমে পড়বে।
এত ভালোবাসে সে কাকনকে, কিছুতেই রাগ করতে পারবে না। কাকনের এখন নিজের ওপর রাগ হচ্ছে। সে কি করে ইমরানকে ছেড়ে ওই জারিফকে বিয়ে করলো, যার মধ্যে চেহারা ছাড়া আর কোনো কোয়ালিটি নেই। মদ খেয়ে মাতাল হয়ে রাতে মেয়ে নিয়ে আসে, প্রেম করে হাজারটার সাথে। এইভাবেই তো ফাঁসিয়েছিল কাকনকে। মোনা আর সালমা বসে দুপুরের খাবার খাচ্ছে। মায়া পাশের চেয়ারটা টেনে খেতে বসেছে। মায়ের ছেলেকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। ছেলেটাও হয়েছে মায়ের মতো সুন্দর, দেখলেই আদর লাগে। মোনাকে একদম কোলে নিতে দেয় না মায়া। মাঝে মাঝে মোনার খুব কান্না পায় ফুপুর এই ব্যবহারে। দুপুরে খাওয়া শেষে আবার বাবার কাছে আসে। মিনহাজ সবাইকে ডেকে পাঠালেন তার রুমে যেতে। সবাই এখন তার রুমে।